সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে রেলওয়ে। সকাল ৬টা ৩০ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে ২-১টা ট্রেন ব্যতীত বাকি সব ট্রেনই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ভোলায় বাস সিএনজি শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তার দাবিতে বরিশালের ১৩টি রুটে চলছে বাস ধর্মঘট। বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিক ৪ দিনের রিমান্ডে, সালমান এফ রহমান ও আইজিপি মামুন ফের রিমান্ডে। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময় প্রস্তুতি। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত। দুদিন পরেই পর্দা উঠছে ২১শে বইমেলার। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। ছাপাখানায় ব্যস্ততা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব বা ঘেঁষে মাটি কাটছেন প্রভাবশালীরা, ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এবং ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু, আহত শতাধিক, বহু হতাহতের শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। বেশিরভাগ ট্রেন ছাড়তে ৩ থেকে ৪ ঘন্টা বিলম্ব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্টেশন ম্যানেজার বলছেন খুব দ্রুতই স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সারিবদ্ধ যাত্রীদের চোখ স্টেশনের শিডিউল স্ক্রিনে। কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেনের সূচি? কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও রাজধানীর কমলাপুরে সময় মতো আসছে না অনেক ট্রেনই। এই লিস্টে কোনো নাম দেখতেছি না এখন পর্যন্ত। এখন কতক্ষণ কি হয় আল্লাহ জানে। কি স্ট্রাইক করলো ওনারা, এত দুর্ভোগ মানুষের। এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই। এখন বলতে পারতেছি না যে কখন আমরা যা পৌঁছাবো ওখানে। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ট্রেন পাননি অনেক যাত্রী। এতে ভোগান্তি বাড়ছে তাদের। প্ল্যাটফর্ম দেয় না, শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় না। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির কারণে রিফুয়েলিং না হওয়ায় ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। ডেটে ইনশাআল্লাহ ২-১টা ট্রেন বেঁধে রেখে সব ট্রেনই চলাচল করবে। সকাল ৬টা ৩০ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে ২-১টা ট্রেন ব্যতীত বাকি সব ট্রেনই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। আমাদের ওই যান্ত্রিক ইঞ্জিনজনিত কারণে ট্রেন চলাচলটা বিলম্বিত হয়েছে। তবে দ্রুতই শিডিউল স্বাভাবিক হবে বলে জানান ট্রেনের কর্মকর্তা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ভোর থেকেই শুরু হয়েছে ট্রেন চলাচল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি তো সকাল থেকেই সংবাদ সংগ্রহ করছেন, তো শিডিউল মেনে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীরা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ট্রেন ছাড়া শুরু হয়েছে, তবে শিডিউল কিন্তু কোনোভাবেই স্বাভাবিক নেই। আমরা অনেকগুলো ট্রেন দেখছিলাম কয়েক ঘন্টা দেরিতেও কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে যে আপনি যেমনটা দেখছিলেন যে স্টেশন ম্যানেজার যেটি বলছিলেন, যেহেতু গতকালকে ২৬ ঘন্টার একটি কর্মবিরতি ছিল এখানকার ট্রেনের কর্মচারীদের, তারা কিন্তু রিফুয়েলিং সহ ট্রেনের যে পরিষ্কারের যেসব কার্যক্রম সেগুলোর কারণে কিন্তু আসলে ট্রেনগুলো যথাসময়ে আসলে স্টেশনে দাঁড় করাতে পারছেন না। ফলে তাদের কিন্তু শিডিউল কিছুটা বিপর্যস্ত হয়েছে। এবং আজকে আমরা এখন পর্যন্ত যেটি সবশেষ খবর, সেই অনুযায়ী কিন্তু 15টি ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, যেটিতে এখন পর্যন্ত কিন্তু 20টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ 5টি ট্রেন কিন্তু আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়তে পারেনি। এবং আমরা দেখছি যে ট্রেনের যেসব শিডিউল মেনে যাত্রীরা এসেছিলেন তারা কিন্তু সময় মতো এসেছেন, কিন্তু আসলে ট্রেনের যে যাত্রী আসার পরেও কিন্তু তারা
ট্রেনের শিডিউল পাচ্ছেন এবং তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন এখন পর্যন্ত সেখানে, যেহেতু ট্রেনের শিডিউল হলে এখন পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং সেখানে আন্তনগর ট্রেনগুলো যেমন দেরিতে ছাড়ছে তেমনই কিন্তু লোকাল যেসব কমিউটার ট্রেন সেগুলোও কিন্তু অনেকটা দেরিতে ছেড়ে যাচ্ছেন, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কমেনি। তবে স্বস্তির খবর এখানকার যাত্রীরা যেটি প্রকাশ করছেন যে হয়তো গতকাল যেভাবে আসলে শিডিউল বিপর্যস্ত ছিল, সাধারণ মানুষকে ট্রেনের কর্মকর্তারা আসলে এখান থেকে বাসে করে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করেছিলেন এবং অনেকের টাকা ফেরত দিয়েছিলেন। আজকে কিন্তু সেটি নেই, সেটি অনেকটা স্বাভাবিক হবে। তবে কর্মকর্তারা বলছেন যে আজকে সারাদিন তারা সর্বোচ্চ ট্রেন ছাড়ার চেষ্টা করছেন এবং আগামীকাল নাগাদ সেটি কিন্তু স্বাভাবিক হয়ে আসবেন বলে এখানকার কর্মকর্তারা বলছেন। তো ইশিকা, এই ছিল আমার কাছে ট্রেন স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। ট্রেন স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে বুধবার সকাল থেকে সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। চট্টগ্রামে সকালে ছেড়ে যায় সব আন্তনগর ও লোকাল ট্রেন। রাজশাহী স্টেশনে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও ময়মনসিংহ স্টেশনে ছিল চোখে পড়ার মতো। ট্রেনের সূচিতে কিছুটা হেরফের হলেও স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। শীঘ্রই স্বাভাবিক নিয়মে ট্রেন চলবে বলে আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। হাওর এক্সপ্রেস রানিং স্টাফদের কর্মবিরতির জন্য ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে মঙ্গলবার সকাল 10:30টায় পালিয়ে যায় চালক। বুধবার কর্মবিরতি তুলে নেয় সকাল 8:30টার দিকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায় ট্রেনটি। সকাল 7:30টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায় ময়মনসিংহ এক্সপ্রেস। ঢাকার উদ্দেশ্যে জামালপুর থেকে সকাল 8টায় ছেড়ে যায় জামালপুর কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী ছিল চোখে পড়ার মতো। কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আজকে অবশ্য ট্রেন ছাড়ছে, বাইরে উঠে গেলে আমার অনেক খরচ। হ্যাঁ, ট্রেন না থাকলে যেরকম স্কুলের মাস্টার, হাসপাতালের কর্মচারী, অন্য কর্মচারী অনেকেরই অনেক সুবিধা। ট্রেন যদি বন্ধ থাকে তা আমি মনে করি সকলেরই অনেক সমস্যা। ট্রেন তো বন্ধ ছিল, এবার এই ব্যাপার থাকলে তো আমাদের সমস্যা। এখন চালু হয়েছে, আমাদের যাতায়াত করতে সুবিধা। এদিকে রাজশাহীতে সকাল 6টা থেকে শুরু হয় সব ধরনের ট্রেন চলাচল। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে বুধবার সকাল 6:05 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর 6:50 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস এবং 7টায় বনলতা এক্সপ্রেস। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় বিষয়টি না জানায় সকালে ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেনেই ছিল না আশানুরূপ যাত্রী। ট্রেন ছাড়ার সময়সূচি কিছুটা হেরফের হলেও সব ট্রেন দ্রুতই স্বাভাবিক নিয়মে চলবে আশা রেলওয়ে কর্মকর্তাদের। আমাদের রাজশাহী থেকে দূরপাল্লা এবং স্বল্প পাল্লার যে ট্রেনগুলো সেগুলো যথারীতি ছেড়ে যাচ্ছে। আমরা আশা করছি সব ট্রেনগুলোই আমরা নির্ধারিত সময়ে ছাড়তে পারবো বলে আশা করছি আমরা। চট্টগ্রামের উদ্দেশ্যে পূর্বাঞ্চলের প্রথম ট্রেন ভোর 5:30টায় ছাড়ে চাঁদপুর থেকে। চট্টগ্রাম স্টেশন থেকেও শুরু হয়েছে সব আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল। সকাল 8টার পর ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর চট্টলা ও পাহাড়িকা এক্সপ্রেস। রাজবাড়ী থেকে সকাল 7:30টায় সাইটেল এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া রংপুর, বগুড়া, সিলেট সহ সারা দেশেই এদিন সকালে শুরু হয় ট্রেন চলাচল। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন 30 জন। এছাড়া 4টি বাস ও কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে সকালেও উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মালিকরা বন্ধ রেখেছেন বাস চলাচল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাস বন্ধে মালিকরা কি বলছেন আর যাত্রীদের প্রতিক্রিয়া কি? ইশিকা, আমরা দেখেছি আজকে সকালেও বরাবরই সেই টান যে উত্তেজনাপূর্ণ অবস্থান রয়েছে। তবে এই মুহূর্তে যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাস মালিক শ্রমিকদের যে অবস্থান তারা কিন্তু এখনো অবস্থান করছে এবং তারা দাবি তুলেছে যে যারা দোষী রয়েছে এই ঘটনার সাথে সিএনজি যে শ্রমিক রয়েছে তারা এটার সাথে যুক্ত রয়েছে এমনটি দাবি তুলে তারা কিন্তু বিচারের দাবি কিন্তু তুলেছেন। এবং সকালেও আমরা দেখেছি
বেশ কিছু সিএনজিতে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এমনটি আমরা দেখেছি। এবং একই সাথে এই যে উদ্যতপূর্ণ যে পরিস্থিতি বিরাজমান আছে সেটি আসলে শান্ত করার জন্য কোস্টগার্ড, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক রয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থানে রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে দুপক্ষের সাথে তারা সমঝোতা করার চেষ্টা করছেন এবং বাস চলাচল বন্ধ থাকার কারণে শ্রমিকদের যে দুর্ভোগ হচ্ছে সেটি নিরসনের চেষ্টা করবেন এবং যাতে দ্রুত যাতে বাস চলাচল শুরু করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। একই সাথে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিস্থিতি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটি শান্ত করার লক্ষ্যে তাদের যে শক্ত অবস্থান সেটি রয়েছে এবং তারা তদন্ত করে যাদেরকে দোষী মনে হবে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। তো দুপুর 12টার পরও যেহেতু বাস চলাচল শুরু হয়নি, এর পরিপ্রেক্ষিতে যে ভোলার যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু তাদের পোহাতেই হচ্ছে। তো এ ছিল আমার কাছে যে বাস মালিক সমিতি এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের যে উদ্যতপূর্ণ যে উত্তেজনা পরিস্থিতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য রাখছেন, সরাসরি যাচ্ছি সেখানে। এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে, যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব এবং আমাদের জনগণ সোচ্চার এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হইলো সবচেয়ে একটা কিভাবে দোনো দেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। কিন্তু ভারত থেকে তো বলা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্রিফ করে সাপ্তাহিক বলে যে আমরা সমঝোতার মাধ্যমে আমরা এই যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছি, অতীতেও করছি, এখনো করছি, কিন্তু এই সমঝোতাটা কি এটা তো আসলে খোলাসা করা ওরাও বলে না, আমরাও কিছু বলি না। এখানে হলো কি সমঝোতার মাধ্যমে হচ্ছে, এখানে আপনারা জানেন এর আগে আমি একবার বলছিলাম যে এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে ওই একটুখানি একটু সমস্যা দেখা দিচ্ছে, ওই চুক্তিটা কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগাল কিছু বলে তা না, যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরনের এরকম 2-4টা অসম চুক্তি, মানে এইগুলির জন্য তো আলোচনা অবশ্যই না, আমরা এইগুলি। বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাস ভাঙচুর ও হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটেতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় বাসের সুপারভাইজারের অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি অসদাচরণের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে 3 ঘণ্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় ভাঙচুর করা হয় বাস, হামলা হয় শ্রমিকদের ওপরও। এর প্রতিবাদে রাতেই 16টি রুটে বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বাস ভাঙচুর ও হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কোন কোন রুটে বন্ধ রয়েছে বাস চলাচল, যাত্রীদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাবেন।
আমরা এখন যুক্ত হব বরিশাল এক সমাজের প্রতিনিধি। এখন এই মুহূর্তে আমি আছি বরিশালের নিউমাতলি বাস টার্মিনালে এবং এই টার্মিনাল থেকে কিন্তু বরিশাল বিভাগের যে 16টি রুট আছে সেই 16টি রুটে কিন্তু এই টার্মিনাল থেকে বাস চলাচল করে, কিন্তু সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু এই যে এখানের যে সকল যাত্রীরা আছে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে, কারণ তারা বাস চলাচল না করার কারণে বিকল্প যে পরিবহনগুলো আছে সেগুলোতে তারা চলাচল করছে এবং যেহেতু বাস চলাচল করছে না অতিরিক্ত ভাড়ায় তাদের চলাচল করতে হচ্ছে, এটা কিন্তু দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আমরা একটু কথা বলবো এখানকার যিনি শ্রমিক ইউনিয়নের যিনি নেতা আছে তার সাথে, আমরা একটু তার সাথে কথা বলে জানতে চাই যে কি কারণে আসলে আপনাদের এই ধর্মঘট। যেহেতু গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভান্ডারিয়া পিরিজপুর এরিয়াতে ঘটেছে ভান্ডারিয়া কাউন্টার ক্লার্কের সাথে, সেই জিনিসটা গড়াতে বরিশাল দুপতলি বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছেছে। যেহেতু ভান্ডারিয়া বসে কাউন্টার ক্লার্কের সাথে বাকবিতণ্ডা হয়েছে তাদের আইডি কার্ড চেক নিয়ে, ছাত্রদের বিএম কলেজের ছাত্রদের, সেখানে বাকবিতণ্ডা হয়েছে ঝামেলা জালকাঠি গাড়ির সাথে, জালকাঠি মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের গাড়ির সাথে, বরিশাল শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির সাথে জড়িত না। কিন্তু জালকাঠি বরিশাল প্রান্তে গাড়ি আসার সাথে সাথে 40-50 জন ছাত্ররা গাড়ির হেল্পার ড্রাইভারকে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে যাত্রী নামার পরক্ষণেই গাড়ির পিছন থেকে আগুন ধরিয়ে দেয়। সেই গাড়িখানা আবার ওরা নিজেরা বিএম কলেজের ছাত্ররা ঠেলতে ধাক্কা দিতে গোলচক্করে নিয়ে যায়। সেই গোলচক্কর নিয়ে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। আপনারা নাকি শিক্ষার্থীদের মারধর করেছেন, গাড়ি ভাঙচুর করে। কিন্তু এই যে শিক্ষার্থীরা যে কথাগুলো বলেছে এটি যাদের রিউমার, যার কার রিউমার হলো, এই জন্য বলবো রিউমার, তাদের আন্দোলন এটাকে পরিস্থিতি আন্দোলনমুখী করার জন্যই তাদের এই রিউমারটা ছড়ানো। আমার কাছে ডকুমেন্টস আছে যে আমার শ্রমিকরা কি করছে, তারা কি করছে। আপনারা কবে এই বাস চলাচল স্বাভাবিক করবেন? আসলে আমাদের দাবির মুখে দাবি দেওয়া তো অনেক আছে, সেই দাবি দেওয়া পূরণ হলে হয়তোবা আমরা একবার ভেবে দেখবো ইনশাল্লাহ। আর মূলত আমরা সারা জীবন শুধুমাত্র এই মোটর সিন্ডিকেট, বিশেষ করে বাস সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই আমরা সারা জীবন দিতেই আসলাম। যেমন এক্সাইজেড বলেন ছাত্রদের জন্য আমরা কথা বলছিলাম শ্রমিক নেতাদের সাথে, তারা যেটা বলছে যে তাদের নিরাপত্তা এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাবে এবং বাস চলাচল করবে না। যখনই তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে তখনই আসলে বাস চলাচল স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা, সব শেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে বাস ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের ও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ 4 দিনের ও ধানমন্ডি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের ঢাকার আদালতে হাজির করা হলে তাদের এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত। আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামায়াতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যার আয়োজক তাবলিগ জামাত শুরাই নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীরা। আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করবে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যা মামলা সহ নানা জটিলতায় বর্তমানে কোণঠাসা তারা। এদিকে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে।
পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিরা প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা মাটি কাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। আমরা আজকে প্রায় 5 দিন ধরে আমরা কাজ করতেছি। আমাদের কামরাগুলো আমরা বানছি, অথবা সব সাফাই আমাদের চলতেছে। এক কার্যক্রমে প্রায় শেষের পথে, অল্প কিছু বাকি আছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মেহমান আসার আগেই ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা ময়দানের কাজ শেষ, এখন মেহমানদের অপেক্ষায় আমরা বসে আছি। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, পাশে রয়েছে তাদের থাকার ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের পারাপারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী নির্মাণ করছে ভাসমান ব্রিজ। শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক জানান, ইজতেমার প্রস্তুতিতে কিছু দেরি হলেও যথাসময়ে শেষ হবে। আমাদের কাজ মোটামুটি 100% শেষ। এখন শুধু আমরা মেহমানের অপেক্ষা, আমাদের সময় মতো ইজতেমা শুরু ইনশাআল্লাহ। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকেও আমাদের একটা মোবাইল কোর্ট হচ্ছে ব্লেড ফ্যাক্টরির সামনে, ওইখানে কিছু অবৈধ দোকান উচ্ছেদ আছে। এই ধরনের সামান্য যেই কাজগুলো আমরা যেগুলো বাকি আছে এগুলোই শেষ, খুবই সামান্য কাজ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অমর একুশে বইমেলার বাকি আর মাত্র 3 দিন, এরপরই পর্দা উঠবে বাঙালির প্রাণের মেলার। এদিকে বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে এনআই নাহিদের বিশেষ প্রতিবেদন। ছাত্র আন্দোলনে মানুষের মুখে পানি তুলে দিতে গিয়ে প্রাণ গেল তরুণ প্রাণ মীর মুগ্ধের। তার এই বলিদান স্মরণীয় হয়ে থাক। বইটি মীর মুগ্ধকে উৎসর্গ করছে। দরজায় করা নাড়ছে অমর একুশে বইমেলা। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে উৎসর্গ করে এবারের মেলায় বই লিখেছেন তরুণ লেখক সুহানী শিফা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে বাংলা একাডেমির আয়োজনে এবারও 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শেষ সময়ে নানা রঙে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ, জোরে সোরে চলছে স্টল প্যাভিলিয়নের সাজসজ্জা। আশা করি ইনশাল্লাহ এবছরও মেলার কাজ এই মেলার আগেই শেষ হয়ে যাবে। এদিকে বইমেলা সামনে রেখে ব্যস্ত প্রেসগুলো। নতুন বই ছাপাতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মেলার আয়োজন নিয়ে সন্তোষ জানিয়ে ব্যবস্থাপনায় বাংলা একাডেমিকে আরও মনোযোগী হওয়ার আহ্বান প্রকাশকদের। অন্যপ্রকাশ বইমেলায় একটা প্রধান আকর্ষণে পরিণত হয় প্রতি বছর, সেটার পেছনে একমাত্র কারণ হচ্ছে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপস্থিতি অন্য মেলাকে সরব করে তোলে। আমাদের প্রিয় লেখক নাই, কিন্তু তার সৃষ্টিশীল কাজগুলো রয়ে গেছে। এদিকে মেলায় একগুচ্ছ নতুন বইয়ের বার্তা জানালেন লেখকরা। বইমেলা 2025-এ আমার 2টি বই আসছে। একটা আরব, বইটি আসছে পাঞ্জেরি প্রকাশনী থেকে, এবং প্যাভিলিয়ন 9-তে বইটা পাওয়া যাবে। আরেকটি বইয়ের নাম আলেকজান, এবং প্রথমবারের মতো আসলে আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। শুধু আমার বই না, সকল লেখকের বই বিক্রি হবে। সো ওইটাই, বই ছড়িয়ে পড়ুক একদম 56,000 বর্গমাইল জুড়ে, এবং পৃথিবী বইয়ের হোক। আচার্য তারলিক পাণ্ডুলিপি, তার একটি পাণ্ডুলিপি মৃত্যুর পরে অভিযোগ উঠেছে যে এই পাণ্ডুলিপি চুরি হয়েছে, তার বিস্তর লেখাপত্র চুরি হয়েছে, চুরি করে তার পার্সোনাল সেক্রেটারি সেটা তার নিজের নামে ছাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন জানান, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবে বাংলা একাডেমি। এবার মেলায় থাকছে 37টি প্যাভিলিয়ন ও 1072টি ইউনিট। অংশ নেবে 696টি প্রতিষ্ঠান। চিন্তা করে আমার মনে হয় যে এবারের বইমেলা সবচেয়ে সুন্দর বইমেলা হবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া চলছে। মানুষ আশা করছে একটা সুন্দর বাংলাদেশ, আর বই সবসময় কিন্তু সুন্দর বাংলাদেশের কথা বলে। জুলাই অভ্যুত্থানকে গুরুত্ব দিয়েই বইমেলা আয়োজন হচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জুলাইয়ের পরে এই মেলা, ফলে জুলাইয়ের ছাপ তো আপনার এই মেলাতে দেখতে পাবেনই। এই দেশেই তো জুলাইয়ের ছাপ আছে, ফলে মেলা তো আর এই দেশের বাইরে না। নিশ্চয়ই আপনারা এখানে মেলার সাজসজ্জায় নতুন কিছু দেখবেন। মানে নতুন বলতে আমি বোঝাচ্ছি জুলাইকে দেখবেন। লেখক, পাঠক, প্রকাশকের অংশগ্রহণে জমজমাট হবে অমর একুশে বইমেলা, এ আশা সবার। করেছি তো এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন। ৮০-র দশকে জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটক এইসব দিন রাত্রি নাটকের শুটিং হয়েছে এখানে। উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িও ছিল নীলগঞ্জে। তবে লোকবল সংকট ও করোনা পরিস্থিতির কারণে একেবারে বন্ধ হয়ে যায় স্টেশনটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনটি ব্রিটিশ আমলে এটি ব্যবসায়ের প্রয়োজনে মানুষের কাছে বেশ পরিচিত ছিল। এছাড়া উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি এই নীলগঞ্জে থাকার সুবাদে এখানে এসেছেন দেশ বিদেশের বহু গুণীজন। তবে ২০১১ সালের ৪ জুলাই লোকবল সংকটের কারণে হঠাৎ স্টেশনটি বন্ধ করা হয়। গেল ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেওয়ার পর একেবারেই বন্ধ হয়ে যায় স্টেশনটির কার্যক্রম। যাত্রী সেবা আর পণ্য পরিবহন সবকিছুই থমকে গেছে। ট্রেন না থামায় সিগন্যাল কক্ষটিও বন্ধ। নষ্ট হচ্ছে মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র। করোনার দোহাই দিয়ে ভৈরব ময়মনসিংহ সেকশনের যে লোকাল ট্রেনগুলো ছিল পরবর্তীতে এই ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে। এই ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু নীলগঞ্জ স্টেশনটা একটা কমার্শিয়াল স্টেশন ছিল এবং কি প্রচুর মালামাল প্রচুর যাত্রী আসা যাওয়া করতো। স্টেশন ঘিরে ব্যবসায় ভাটা পড়েছে। এতে বিপাকে পড়েছেন নীলগঞ্জ সহ আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কলেজ সুখী নীলগঞ্জ হুমায়ুন আহমদ সাহেবের নাটক কবি চন্দ্রাবতীর বাড়িটা অনেক পর্যটক আসতো, বিদেশি বিভিন্ন দেশের পর্যটক। 12টা-13টা ট্রেন হাফ ডাউন করতো। প্রায় ক্রসিনি পাইতাম আমরা 6-7টা, অনেক তো গাড়ি পাই না। মিঠাবন কাল্যাজুরি যত লোক আছে আপনার এখানে আসতো বা এখনো আসে দিনের দিন বসে থাকে, কোনো গাড়ি পায় না, গাড়ি ধরে না। এখানে অনেক ব্রিক ফিল্ড ছিল, এরপর পাট গুদাম ছিল, অনেক কিছু ছিল। কারণ বর্তমানে আস্তে আস্তে এগুলি সবগুলি বন্ধ হয়ে গেছে। তো রেলটা যদি আবার চালু করে, স্টেশনটা চালু করে, তাহলে এলাকাবাসী হয়তো আশেপাশের লোকজন ভালো উপকৃত হবে। বাণিজ্যিক লাভের পাশাপাশি ইতিহাস রক্ষার্থে স্টেশনটি সংস্কার করে চালুর দাবি জানান ইতিহাস বিভাগের এই অধ্যাপক। স্মৃতি সংরক্ষণের জন্য এবং এলাকার মানুষের সুবিধা বৃদ্ধি, অর্থনীতির গতি সঞ্চার এবং আরো কিছু নানান প্রয়োজনে এখানে সাংস্কৃতিক উন্নয়ন হবে। যখনই একটা স্টেশন চালু হবে এখানে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে। স্টেশনটি পুনরায় চালু হলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নীলগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে চলছে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব। নদী রক্ষা বাঁধ ঘেঁষে তোলা হচ্ছে মাটি। এতে ভাঙনের হুমকিতে রয়েছে কয়েকশো কোটি টাকা ব্যয় নির্মিত রক্ষা বাঁধ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার বিঘা ফসলি জমি। অবৈধভাবে বালু মাটি উত্তোলনে জড়িত রয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। তাই প্রতিবাদ করলেই মামলা হামলার শিকার হন স্থানীয়রা। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রতিবছর বর্ষা এলেই ভাঙনের কবলে পড়েন পদ্মাপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয় 8টি রক্ষা বাঁধ। তবে এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালু মাটি উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়। ঝুঁকিতে পদ্মা নদীর শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমি সহ অনেক স্থাপনা। মহানন্দা নদীতেও চলছে একই কর্মযজ্ঞ। এমনকি অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ককটেল হামলায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বালু মাটি তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। বাধা দিতে গেলেই স্থানীয়দের ওপর মামলা হামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটি উত্তোলন চলছে দাবি স্থানীয়দের। আমাদের ফসলি জমি যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে খালগুলা করছে, খালগুলার কারণে আবার এই পদ্মা আবার সামনে চলে আসছে। আমাদের এই এলাকার লোক এই রাত্রে চুরি করে ভরাট বিক্রি করে, বুঝতে পেরেছেন? কেউ চুরি করে কাটছে, কেউ চুরি করে কাটাচ্ছে, মানে এই হলো আমাদের চরিত্রের ব্যবসা। এদিকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস দিয়ে যাচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয় এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা
এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এই দুষ্ট চক্র নাকি রাতে রাতে এই কাজগুলি করে, তো আমরা এখন নির্দেশনা দিচ্ছি যে যারা এগুলি করে এগুলি খোঁজ পেলে তাদের বিরুদ্ধে যেন আমরা নিয়মিত মামলার দিকে যাবো, তাছাড়া থামানো যাচ্ছে না। নিয়মিত অভিযান পরিচালনা করছি। 2023 সালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবৈধভাবে বালু মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সেন্টার ফর পলিসি ডায়ালগ কার্যালয়ে কথা বলছেন সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং 5ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ। আমার দুটো প্রশ্ন ছিল, এই দুটোর উত্তর